প্রিয় শিক্ষার্থী, এইচএসসির ২৭ ব্যাচের বিন্যাস ও সমাবেশের একাডেমিক ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগত। আমরা বিন্যাস ও সমাবেশের একাডেমিকের আজকের ৬ নম্বর ক্লাস করব। কয় নম্বর ক্লাস? আজকে ৬ নম্বর ক্লাস করব। তার মানে ইতিপূর্বে আমরা ৫টা ক্লাস করেছি। যারা ১ থেকে ৫ নম্বর ক্লাস করো নাই, আমি তাদেরকে বলবো ১, ২, ৩, ৪, ৫ মানে ১ থেকে ৫ পর্যন্ত সবগুলা ক্লাস সিরিয়ালভাবে করে পরে ৬ নম্বর ক্লাসটা করো। ঠিক আছে? আজকের ক্লাসে আমরা কি নিয়ে আলোচনা করব? দেখো, আজকের ক্লাসে আমরা বিন্যাস সমাবেশের দুটো গুরুত্বপূর্ণ টপিক, ১ চক্রবিন্যাস, ২ ক্রম পরিবর্তন, হ্যাঁ, দুটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকে আলোচনা করব। ঠিক আছে, তো আমরা শুরু করি। খেয়াল করো, এইচএসসি একাডেমিক হারমের ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগত। আমরা বিন্যাস ও সমাবেশ, পারমুটেশনস অ্যান্ড কম্বিনেশন নিয়ে আলোচনা করতেছিলাম। আজকে বিন্যাস ও সমাবেশের একাডেমিকের ৬ নম্বর ক্লাস। কয় নম্বর ক্লাস? একাডেমিকের ৬ নম্বর ক্লাস। ঠিক আছে, আমরা পূর্বপাঠে কি পড়ছিলাম? আমরা পূর্বপাঠে সংখ্যা গঠন সংক্রান্ত টপিকগুলো সমস্যা সমাধান করছি, অনেকগুলো অঙ্কই করছি। গত ক্লাসটা একটু বড় ছিল। ঠিক আছে, কিছু অঙ্ক দেওয়া ছিল, এই অঙ্কগুলো থেকে কিছু সংখ্যক বা সবগুলো নিয়ে বিভিন্ন কন্ডিশনে আমরা কতভাবে সংখ্যা গঠন করতে পারি এই টাইপের প্রশ্ন সলভ করছিলাম। ঠিক আছে, খেয়াল করো, আজকে আমরা শুরুতে একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব। কি টপিক? দেখো, আলোচনা শুরুতে একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব। খেয়াল করো, দেখো এখানে ৫ জন ভদ্রলোক আছেন না? ধরো ওরা তোমাদের বন্ধু, তোমার বয়সী আছে, ওরা ৫ জন বন্ধু। ঠিক আছে, এই যে কিছুদিন আগে ঈদ গেল, ঈদের দিন তারা সবাই একসাথে নামাজ পড়ছে। ঠিক আছে, নামাজ পড়ে দুপুরে খাওয়া দাওয়া করে তারা চিন্তা করছে মুভি দেখতে গেছে। তো মুভি দেখতে গেলে তাহলে তারা লাইন ধরে টিকিট কাটবে না? লাইন ধরে টিকিট কাটবে। এই ৫ জন বন্ধুর নাম আমরা মনে করলাম এ, বি, সি, ডি। তো ৫ জন বন্ধু যদি একটা লাইনের মধ্যে দাঁড়ায়, এক লাইন বরাবর ৫ জন বন্ধু যদি এক লাইনে দাঁড়ায়, তাহলে কতভাবে তারা দাঁড়াইতে পারবে? আগে পিছনে করে একই লাইনে যদি দাঁড়ায়, তাহলে ৫ জন থেকে ৫ জনকে নিয়ে আমরা একই সারিতে সাজাইতে পারবো 5p5, মানে ফ্যাক্টরিয়াল 5, মানে ১২০ বার। ১২০ বার। ধরো এই ৫ জন বন্ধু কোনো মুভি দেখছে, মুভি দেখার পরে তারা কোনো রেস্টুরেন্টে যায় ৫ জন বন্ধু খাইতে বসবে। ঠিক আছে, রেস্টুরেন্টে যায় যদি তোমাদের স্কুলের বেঞ্চের মতো এরকমভাবে লম্বা লম্বি বেঞ্চ দেওয়া দেয়, আর এইখানে যদি বলে ৫ জন বন্ধুকে বসার জন্য, বসবে? কখনোই না। ৫ জন বন্ধু তখন এখানে বসবে না। আর রেস্টুরেন্টে সাধারণত আমরা খাবো এবং গল্প করব, একজন আরেকজনের দিকে তাকাবো, তাকায় গল্প করব, গল্প করতে করতে আমরা খাবো। ঠিক আছে, ওইখানে তারা লম্বালম্বিভাবে তারা বসবে না। তারা তখন কিভাবে বসে? তখন তারা বৃত্তাকার পথে বসে। ধরো এই ৫ জন বন্ধু একটা রেস্টুরেন্টে গেছে, রেস্টুরেন্টে যাওয়ার পরে তারা এই টেবিলের মধ্যে বসবে, বসবে না? এই ৫ জন বন্ধু টেবিলের মধ্যে বসবে। তাহলে এই ৫ জন বন্ধুর একজন নেতা থাকে, দলনেতা। কে থাকে? সাধারণত যে খাবারের বিলটা দেয়, হ্যাঁ, ওই প্রায় সময় ওই বিলটা দেয়, হ্যাঁ, ওই হলো দলনেতা। সাধারণত মনে করলাম আমাদের ৫ জন বন্ধুর নাম কি ছিল? এ, বি, সি, ডি, ই। সেই মনে করো, কথা খেয়াল করো, দলনেতা এ এই চেয়ারটার মধ্যে বসবে, এই চেয়ারটার মধ্যে বসছে। বসার পরে বি বসছে এই চেয়ারটা, খেয়াল করো, তার গোল টেবিলের পাশে। টপিকটা ভালো মতো খেয়াল করো, এখন কিন্তু গোল টেবিলের পাশে, লম্বালম্বি না, ঠিক আছে, সারি বরাবর না, গোল টেবিলের পাশে মনে করে এখানে বি এক ব্যক্তিটাকে বসছে। ঠিক আছে, সি একজন ব্যক্তি, একজন বন্ধু এখানে বসছে, সি একজন বন্ধু। ডি একজন বন্ধু মনে করো এখানে বসছে, বসছে। খেয়াল করো, ই একজন বন্ধু মনে করো এখানে বসছে। তাহলে এ, বি, সি, ডি, ই বসলো। ওই যে ৫ জন বন্ধু যে গোল টেবিলের পাশে বসছে, এখানে দলনটা কে ছিল? এ। তাহলে এ তার বাঁ দিক দিয়ে, খেয়াল করে দেখতেছে, তার বাঁ দিক দিয়ে বসছে কে? বি। ধরো এই দিক দিয়ে তাকাই দিছে, তো বাঁ দিক দিয়ে কে বসছে? বি। তাহলে এ এর ডান দিক দিয়ে কে বসছে? এ এর ডান দিক দিয়ে বসছে কত? ই। খুব ভালো মতো খেয়াল করে দেখো, এখন গোল টেবিলের পাশে বসবে।
ধরো এ এখানে বসার পর কিছুক্ষণ পর দেখলো, মনে করো এই টেবিলের পায়াটা বা একটা চেয়ার পায়া কোন রকমে ভাঙা রয়েছে। এ কি এখানে বসবে? না, এ এখানে বসবে না। তখন এ বি কে বলতেছে, এ বি কে বলতেছে তুমি এইখানে আইসা পড়ো, আমি এই চেয়ারটার মধ্যে আইসা পড়ি। মানে এ চলে যাবে বি এর চেয়ারের মধ্যে। দেখো এ গেছে গা বি এর মধ্যে, এ বিতে গেছে গা। খুব ভালো মতো খেয়াল করো, আগে এইখানে ছিল, এই চেয়ারটা ছিল, আগে এই চেয়ারটা ছিল। তাহলে এ এই চেয়ারে এসে বসে বি এর চেয়ারে, তাহলে বি কোথায় যাবে? তাহলে বি মনে করো সি এর চেয়ারে আইছে, আগে সি এখানে ছিল, তাহলে সি কোথায় যাবে? তাহলে সি মনে করো এই চেয়ারে আসছে, তার মানে ডি এর চেয়ারে আসছে, আসে নাই? আসছে। তাহলে ডি কোথায় যাবে? তাহলে ডি মনে করো এই এর চেয়ারে এসে, আগের এর চেয়ারে এসে পড়ছে, তাহলে ই কি দাঁড়ায় থাকবে? ই তো দাঁড়ায় থাকবে না। তাহলে ই যায় এর এই চেয়ারটার মধ্যে বসলো। কথাটা খেয়াল করে দেখো। আচ্ছা, এটা কি তাহলে নতুন বিন্যাস? বলো তো, এটা কি নতুন বিন্যাস? না, এটা নতুন বিন্যাস নয়। কারণ কি? কথাটা খেয়াল করো, এখনো দেখো এ এর বাম দিকে বি আছে, আবার এর ডান দিকে কি ই আছে। তারা শুধুমাত্র চেয়ারটা পরিবর্তন করছে, তারা শুধু চেয়ারটা পরিবর্তন করছে, নতুন ভাবে তাদের সাজানো হয় নাই। হয়েছে? না, এটা নতুন বিন্যাস না, এটা নতুন বিন্যাস নয়। খেয়াল করো, তাই গোল টেবিলের ক্ষেত্রে কি হইতে হইব? গোল টেবিলের ক্ষেত্রে একজন স্থির থাকবে। ধরো গোল টেবিল, সে মনে করো এ এই আগের জায়গাতেই আছে, এ আগের জায়গাতেই আছে এ। তাহলে বি রে বলতেছে এ, মনে করো বি আর সি এই নিজেদের মধ্যে স্থান বিনিময় করছে। তার মানে সি গেল গা, এই সি গেল গা বি এর জায়গায়, সি গেল গা বি এর জায়গায়, আর এই বি আইসা পড়লো সি এর জায়গায়, আর বি আইসা সি পড়লো সি এর জায়গায়। ঠিক আছে? আর ডি আর ই আগের জায়গাতেই রয়েছে। এখন এ খেয়াল করে দেখতেছে যে এ এর বাম দিকে সি আসছে, তার মানে এটা নতুন বিন্যাস। আগে এ এর বা দিকে কে ছিল? বি ছিল। বি ছিল না? আগে এর বা দিকে শুরুতে বি ছিল না? এখন কি আইছে? তাহলে এ এর বা দিকে সি আইছে, এটা নতুন বিন্যাস। তার মানে এ স্থির, এ জায়গায় বসে রয়েছে, এ নড়াচড়া করে নাই। নড়াচড়া করছে না? এ করছে না। তাহলে বি আর সি স্থান বিনিময় করছে। তাহলে স্থান বিনিময় হয়েছে কিন্তু এই বি আর সি এর মধ্যে হয় নাই? হয়েছে। এই স্থান বিনিময়টা হয়েছে বি আর সি এর মধ্যে। ধরো মনে করো এ এর জায়গাতেই রয়েছে, ঠিক আছে, এই সি সি এর মতো রয়েছে, এখন আগের মতো বি রয়েছে। এখন এই ডি আর ই এর মধ্যে স্থান বিনিময় করবে। তাহলে আগে ডি ছিল এখানে, তাহলে ডি গেল এখানে এর ডান দিকে, আর ই আইসা পড়লো এখানে। তাহলে এখন দেখো এ এর ডান দিকে কে আসছে? শুরুতে এ এর ডান দিকে ই ছিল না? শুরুতে এ এর ডান দিকে কি ই ছিল না? ছিল। এখন এর ডান দিকে কে আইছে? তাহলে ডি। তাহলে এ তো স্থির, এ স্থির না? এ জায়গায় বসে রয়েছে, এ জায়গায় বসে রেখে বাকি দুজনের পরিবর্তন হয়েছে। এদিক দিয়া ডি আর এর মধ্যে পরিবর্তন হয়েছে। তো গোল টেবিলের ক্ষেত্রে কি করতে হয়? গোল টেবিলের ক্ষেত্রে মানে চক্রাকারের ক্ষেত্রে একজনকে স্থির থাকতে হবে, একজন নড়াচড়া করতে পারবে না, একজন স্থির, বাকিদের মধ্যে বিন্যাস হবে। তাহলে এখানে 5 জন আছে, তাহলে গোল টেবিলের ক্ষেত্রে এই বাকি 4 জনের পরিবর্তন হয়েছে। ঠিক আছে? তাহলে এই ধরনের বিন্যাসকে বলা হয় চক্রবিন্যাস। আমাদের আজকের টপিকটা কি? চক্রবিন্যাস। খেয়াল করো, আগে লেখো চক্রবিন্যাস কাকে বলে। তাহলে একজনকে কি করতে হবে? স্থির রাখতে হবে। নির্দিষ্ট সংখ্যক জিনিসের মধ্যে সবকটা নিয়ে যদি আমরা বিন্যাস করি, এর মধ্যে একজনকে কি করতে হবে? স্থির রাখতে হবে। তাহলে লেখো কথাটা, লেখো নির্দিষ্ট সংখ্যক জিনিস হতে সবকটি একেবারে নিয়ে, নির্দিষ্ট সংখ্যক জিনিস হতে সবকটি একেবারে নিয়ে যত প্রকারে, সবগুলো নিব, নির্দিষ্ট সংখ্যক জিনিস হতে সবকটি একেবারে নিয়ে যত প্রকারে
বৃত্তাকার বা চক্রাকারে বৃত্তাকার বা চক্রাকারে সাজানো যায়। নির্দিষ্ট সংখ্যক জিনিস হতে সবকটি একেবারে নিয়ে যত প্রকারে বৃত্তাকার বা চক্রাকারে সাজানো যায়, বৃত্তাকার বা চক্রাকারে সাজানো যায়, তাদের প্রত্যেকটিকে এক একটি চক্রবিন্যাস বলা হয়। তাদের প্রত্যেকটি এক একটিকে চক্রবিন্যাস বলা হয়। তার মানে আবারও বলতেছি, চক্রবিন্যাসের ক্ষেত্রে কি করতে হয়? বৃত্তাকারে বা চক্রাকারে সাজালে কি করতে হয়? একজনকে স্থির রাখতে হয়। ঠিক আছে, তা আমরা একটা সূত্রের দিকে আসি। আমরা দুইটা সূত্র পাইছিলাম আগে, আমরা কয়েকটা অনুসিদ্ধান্ত পাইছিলাম। ঠিক আছে, পাতার উল্টায় চলো সূত্র 3। সূত্র 3, তাহলে চক্রবিন্যাসের ক্ষেত্রে চক্রবিন্যাস নির্ণয় করতে হলে একটিকে স্থির রাখতে হবে। লেখো সূত্র 3, চক্রবিন্যাস নির্ণয় করতে হলে, যদি আমরা চক্রবিন্যাস নির্ণয় করি তাহলে একজনকে স্থির রাখতে হবে বা একটি বস্তুকে স্থির রাখতে হবে। তাহলে চক্রবিন্যাস নির্ণয় করতে হলে একটিকে স্থির রাখতে হবে। সুতরাং সুতরাং n সংখ্যক জিনিস হতে, টোটাল জিনিস আছে n সংখ্যক, টোটাল জিনিস আছে কি n সংখ্যক, সবগুলো নিয়ে, সুতরাং n সংখ্যক জিনিস হতে সবগুলো নিয়ে চক্রবিন্যাস, তাহলে n-1 ফ্যাক্টোরিয়াল। তাহলে চক্রবিন্যাস নির্ণয় করতে হলে একটিকে স্থির রাখতে হবে। সুতরাং n সংখ্যক জিনিস হতে সবগুলো নিয়ে যে চক্রবিন্যাস করি, একজনকে স্থির রাখতে হবে। ধর n-1 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, তাহলে ওই এখন তোমাকে যদি প্রশ্ন করি, তাহলে 5 জন বন্ধু গোল টেবিলের পাশে বসছিল না, কত ভাবে বসতে পারবে? তাহলে 5 জন গোল টেবিলে বসছিল না, তাহলে 5-1 ফ্যাক্টোরিয়াল, তার মানে 4 ফ্যাক্টোরিয়াল, তার মানে 4 ফ্যাক্টোরিয়াল। আর 4 ফ্যাক্টোরিয়াল মানে কত? 24। তার মানে 24 জন বন্ধু গোল টেবিলের পাশে বসতে পারবে। ঠিক আছে, আমরা একটা উদাহরণ দেই, খেয়াল করো, একটা উদাহরণ দিই। দিল 5 জন ব্যক্তি, লেখো 5 জন ব্যক্তি গোল হয়ে বসতে পারবে। 5 জন ব্যক্তি গোল হয়ে বসতে পারবে 5-1 ফ্যাক্টোরিয়াল বা 24 ভাবে। 5 জন ব্যক্তি গোল হয়ে মানে গোল টেবিলের পাশে চক্রাকারে বসতে পারবে, একজনকে স্থির রাখতে হবে 5-1 ফ্যাক্টোরিয়াল, তার মানে 4 ফ্যাক্টোরিয়াল বা 24 ভাবে। ঠিক আছে, পাতার উল্টায় একটা প্রবলেম সলভ করি, খেয়াল করো। মোটামুটি ভাবে সব বইয়ে আছে। যদি আমরা বলি রূপন্তী প্রকাশনী 14-3, খেয়াল করো, ভাষাগত ব্যাপারটা একটু হেরফের আছে হয়তো। দেখো, 2 জন কলা বিভাগের ছাত্রকে, আমি প্রশ্ন করি আগে, তো কলা বিভাগ কি? কলা বিভাগ কি? অনেকে যদি জিজ্ঞাসা করি কলা বিভাগ কি, তাহলে বলে যে স্যার চারুকলাতে পড়ে যান তাদেরকে। ঠিক আছে, বলে চারুকলাতে পড়ে যান তাদেরকে না, কলা বিভাগ হইলো মানে আর্টসের স্টুডেন্ট। 2 জন কলা বিভাগের ছাত্রকে একত্রে না বসিয়ে, মানে কলা বিভাগের ছাত্রগুলা পাশাপাশি বসতে পারবে না। বলছে 5 জন বিজ্ঞানের ছাত্র, বিজ্ঞানের ছাত্র কয়জন? 5 জন। ও 5 জন কলা বিভাগের ছাত্রকে কত রকম একটি গোল টেবিলের পাশে আসন নিতে পারবে। মানে সায়েন্সের স্টুডেন্ট আছে 5 জন আর আর্টসের স্টুডেন্ট আছে 5 জন, মোট কয়জন? 10 জন। ঠিক আছে, এইখানে সংখ্যাটা সমান সমান দিছে, তাই অঙ্কটা অনেক সহজ হয়ে গেছে। সংখ্যাটা যদি একটু হেরফের থাকতো, একখানে 6 জন, একখানে 3 জন, একখানে 10 জন, একখানে 4 জন, তাহলে অন্যরকম হইতো। এই 10 জন মানুষকে আমরা একটা গোল টেবিলের পাশে বসাবো। কন্ডিশনটা কি? আর্টসের স্টুডেন্ট গুলা মানে কলা বিভাগের ছাত্রগুলা পাশাপাশি বসতে পারবে না। তো ভালো কথা, কলা বিভাগ বসতে পারবে না, তো কি বিজ্ঞান বসতে পারবে? হ্যাঁ, বিজ্ঞান ইচ্ছা করলে বসতে পারবে, কোনো সমস্যা নেই। বিজ্ঞান ইচ্ছা করলে বসতে পারবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, পাতার উল্টায় দেখো, আমরা একটু আগে আলোচনায় আসি। তাহলে মানুষ তো 10 জন। ধরো এই 10 জন মানুষ একটা গোল টেবিলের পাশে বইছে, এর মধ্যে 5 জন আছে কলা বিভাগের, 5 জন আছে কি বিজ্ঞানের। মানে বসার পরের অবস্থাটা, এটা হলো বসার পরেরটা। আমরা তারপরে দেখাবো বসার আগেরটা কি অবস্থায় আছে। ধরো এই ব্যক্তিটা সায়েন্স 1, উনি বিজ্ঞানের, এই ব্যক্তিটা উনি সায়েন্স 1, প্রথম জন বিজ্ঞান বসছে।
তাহলে এখন তুমি কলা বিভাগের হয় পেইব। তো মনে করে এই সিটটা খালি, তাহলে এখানে সায়েন্স 2, এখানে সায়েন্স 2 দ্বিতীয় জন বসছে, সে আপাতত ধরে এই সিটটা খালি, আপাতত ধরে নিলাম এই সিটটা কি খালি, এখানে কেউ নাই। ঠিক আছে, এই সিটটা খালি রেখে এই সিটটা বসালাম সায়েন্স 3, এখানে সায়েন্স 3 মানে বিজ্ঞানের তৃতীয় জন। এই সিটটা খালি রেখে এই সিটটা বসালাম, তাহলে সায়েন্স 4, ঠিক আছে, বিজ্ঞানের চতুর্থ জন। ঠিক আছে, এই সিটটা মনে করো কেউ নাই, তাহলে এই সিটটা বসালাম সায়েন্স 5, তাহলে সায়েন্সের 5 জন বসছে। সে মনে করো এদের এইখানে ইও নাই, এখানে আর্টসের এরা বসে নাই, এখানে আর্টস বসে নাই, আগে সায়েন্স বসবে। বুঝো কথার আগে আগে অঙ্ক টঙ্ক লিখো না, কিছু করো না, আগে বুঝো। তাহলে ঠিক আছে, তাহলে এই যে মনে করো ওই চেয়ার ডি মনে করো নাই, 1 2 3 4 ওই চেয়ার ডি মনে করো নাই, তাহলে 5 জন সায়েন্সের মানুষ বসতে আছে। তাহলে 5 জন সায়েন্সের স্টুডেন্ট এই গোল টেবিলের পাশে কতভাবে বসতে পারবে? মনে করো আর্টসের স্টুডেন্ট নাই, ওই চেয়ারটাও নাই, এই মানুষটাও নাই, এই মানুষটাও নাই, তাহলে 5 জন সায়েন্সের স্টুডেন্ট গোল টেবিলের পাশে বসতে পারবো কতভাবে? 4 ফ্যাক্টরিয়াল ভাবে, কারণ একজনকে স্থির রাখবো, একজনকে স্থির রাখবো। তাহলে আগে সায়েন্স বসবে, আগে সায়েন্স বসবে, বসলো, তো 4 জন বসলো কত পাবে? 4 ফ্যাক্টরিয়াল পাবে, মানে 5 জন। তাহলে 5 জন বসার পরে মাঝখানে একটা ফাঁকা স্থান হয়েছে না? এই যে মনে করো সায়েন্সের প্রথম লোক আর সায়েন্সের দ্বিতীয় লোকের মাঝখানে একটা ফাঁকা স্থান হয়েছে না? এইখানে আর্টস বসলো, আর্টসের 1। তাহলে সায়েন্সের দ্বিতীয় লোক আর সায়েন্সের তৃতীয় লোকের মাঝখানে এইখানে একজন আর্টস বসলো, আর্টসের 2। তাহলে সায়েন্সের তৃতীয় লোক আর সায়েন্সের তৃতীয় লোক আর সায়েন্সের চতুর্থ লোকের মাঝখানে এইখানে একজন আর্টস বসলো, তাহলে এখানে একজন আর্টস বসলো। তাহলে আর্টসগুলো কিন্তু মানে ভিন্ন ভিন্ন হইতেছে, পাশাপাশি একসাথে না। তা 2 জন সায়েন্সের মাঝখানে একজন আর্টস বইতেছে, এই যে সায়েন্সের চতুর্থ লোক, এই যে সায়েন্সের পঞ্চম লোক, এর মাঝখানে একজন আর্টস বসলো, বসলো। ঠিক আছে, এই যে সায়েন্সের পঞ্চম লোক আর সায়েন্সের ষষ্ঠ লোক, এর মাঝে একজন আর্টস বসলো, বসে নাই? তাহলে আর্টসের বেলায় কি হবে? আর্টস কি করতেছে? আর্টসের বেলায় 5টা ফাঁকা স্থান পাইছে। তাহলে 5 জন সায়েন্সের লোক বসার পরে, 5 জন সায়েন্সের লোক বসার পরে মাঝখানে 5টা ফাঁকা স্থান আছে, আছে না? আছে। তো মাঝখানে 5টা ফাঁকা স্থানের মধ্যে আর্টস আর্টস বসবে। আর্টস কতভাবে বসবে? আর্টস তো 5টা ফাঁকা স্থানের মধ্যে বসবে, বসে পড়বে 5 ফ্যাক্টরিয়াল। এখন আর এখানে স্থির স্থির অবস্থা লাগবে না, একজনকে স্থির রাখতে হবে, এটা লাগবে না, ওটা শুধু সায়েন্সের বেলা। তাহলে সায়েন্স গুলা বলছে কত? 4 ফ্যাক্টরিয়াল। তো দুটা ভিন্ন ভিন্ন কাজ একসাথে করলে গুণ করতে হয়। আচ্ছা, আমরা আবার একটু আলোচনায় দেখতেছি। দেখো এখানে একটা আরেকটা চেয়ার দেখি, এখন চেয়ারটি সুন্দর। তাহলে এই চেয়ারটির মধ্যে কাদেরকে বসাবো? 5 জন সায়েন্সের আর 5 জন আর্টসের, নাকি? তাহলে আগে কে বসবে? সায়েন্স। আগে কে বসবে? ধরো সায়েন্স 1, একজন সায়েন্স বসলো, এখানে সায়েন্স বসলো, তাহলে এই চেয়ারটা খালি থাকবে। এখানে সায়েন্স 2, এখানে সায়েন্স 2, তাহলে এই চেয়ারটা খালি থাকবে। এখানে সায়েন্স 3, সায়েন্স 3, তাহলে এই চেয়ারটা খালি থাকবে। এখানে সায়েন্স 4, এই চেয়ারটা খালি থাকবে। এখানে সায়েন্স 5। ঠিক আছে, তাহলে সায়েন্সের 5 জন ছাত্র যখন গোল টেবিলের পাশে বসবে কত ভাবে? 4 ফ্যাক্টরিয়াল ভাবে, তার মানে 5 - 1 ফ্যাক্টরিয়াল ভাবে। আগে সায়েন্সের দিয়ে বসলো, তো সায়েন্সের দিয়ে বসার পরে মাঝখানে 5টা ফাঁকা স্থান আছে না? আছে। ওই মাঝখানে 5টা ফাঁকা স্থানের মধ্যে আর্টস বসায় দিই। খেয়াল করো, এখানে আর্টস 1 একজন, এখন তারা যেভাবে 5 ফ্যাক্টরিয়াল, এখন 5টা ফাঁকা স্থান 5 জন গিয়ে বসে পড়বে। তো ঠিক আছে, এখানে আর্টস সায়েন্স 2, এখানে আর্টসের তৃতীয় জন আর্টস 3, এখানে আর্টসের চতুর্থ জন আর্টস 4, এখানে আর্টসের পঞ্চম জন আর্টস কত 5। তাহলে আর্টসের 5 জন বা কলা বিভাগের 5 জন বসতে পারবে কত ভাবে? 5 ফ্যাক্টরিয়াল ভাবে। ঠিক আছে, তাহলে আগে আমরা সায়েন্সের দিয়ে বসাবো, 5 জনকে বসাবো 4 ফ্যাক্টরিয়াল ভাবে, বসার পরে যে মাঝখানে 5টা ফাঁকা স্থান ওইখানে আমরা আর্টসের দিয়ে বসাবো। তাহলে করি, তাহলে হবে তারা। তাহলে একজন বিজ্ঞানের ছাত্রকে স্থির রেখে, বিজ্ঞানের বেলায় কিন্তু স্থির থাকবে, বিজ্ঞানের বেলায় একজন স্থির থাকবে, থাকবে না?
ওরা তাকে প্রথম বসতেছে গোল টেবিলের পাশে। তাহলে একজন বিজ্ঞানের ছাত্রকে স্থির রেখে 5 জনের বিজ্ঞানের ছাত্রকে গোল টেবিলের পাশে, একজন বিজ্ঞানের ছাত্রকে স্থির রেখে, বিজ্ঞানের ছাত্র স্থির থাকবে, ঠিক আছে, একজন বিজ্ঞানের ছাত্রকে স্থির রেখে 5 জন বিজ্ঞানের ছাত্রকে গোল টেবিলের পাশে বসানো যায়। আগে বিজ্ঞান বসবে, তাহলে গোল টেবিলের পাশে বসানো যায়, তাহলে 5 - 1 ফ্যাক্টরিয়াল পাবে, তার মানে 4 ফ্যাক্টরিয়াল পাবে। 4 ফ্যাক্টরিয়াল মানে কত? 24, তার মানে 24 পাবে। তাহলে বিজ্ঞানের ছাত্রগুলা বসতে কত ভাবে? 24 ভাবে বসলো। এখন আর্টসেরটি বসবে, তাহলে 24, যে 5 জন যেন বইছে, মাঝখানে 5টা ফাঁকা স্থান হয়েছে না, ওই ফাঁকা স্থানের মধ্যে কারা বসবে? আর্টস বসবে। কথার উল্টায়। তাহলে আবার 5 জন কলা বিভাগের ছাত্রকে, 5 জন কলা বিভাগের ছাত্রকে, 5 জন কলা বিভাগের ছাত্রকে বিজ্ঞান বিভাগের ছাত্রদের মাঝখানে, বিজ্ঞান বিভাগের ছাত্রদের মাঝখানে 5টা খালি স্থান আছে, ওই 5টা খালি জায়গায় বসানো যাবে। আবার 5 জন কলা বিভাগের ছাত্রকে, 5 জন কলা বিভাগের ছাত্রকে বিজ্ঞান বিভাগের ছাত্রদের মাঝখানে, বিজ্ঞান বিভাগের ছাত্রদের মাঝখানে 5টি খালি জায়গায় বসানো যাবে। 5টি খালি জায়গায় বসানো যাবে, 5 ফ্যাক্টরিয়াল পাবে। তাহলে বিজ্ঞানের বিন্যাস হলো 4 ফ্যাক্টরিয়াল, আর 5 জন কলা বিভাগের ছাত্রের বিন্যাস হলো 5 ফ্যাক্টরিয়াল। কারণ বিজ্ঞানগুলা বসার পরে মাঝখানে 5টা ফাঁকা স্থান আছে, ওই ফাঁকা স্থানের মধ্যে আর্টস বসে পড়বে। তাহলে সুতরাং নির্ণয় বিন্যাস সংখ্যা 4 ফ্যাক্টরিয়াল ইন্টু 5 ফ্যাক্টরিয়াল, 4 ফ্যাক্টরিয়াল ইন্টু 5 ফ্যাক্টরিয়াল বিন্যাস সংখ্যা। ঠিক আছে, ভাবে কথাটা না দাও কোনো সমস্যা নেই, ঠিক আছে, বা দিলে দাও কোনো সমস্যা নেই, এত ভাবে। নেক্সট, তাহলে এরা হলো গোল টেবিলের পাশে। রোলটায় খেয়াল করো, একটা দলগত কাজ দিলাম, এটি হলো গোল টেবিলের পাশে। কেতাব স্যারের 18C এক্সাম্পল 9, রূপন্তী প্রকাশনী 14 14 আর সিস্টেকের 63 আর 65। ঠিক আছে, এখন আমরা করব সারি বরাবর। ধরো খেয়াল করো, বলছে কেতাব স্যারের এক্সাম্পল 5 নাম্বার, বলছে 2 জন বিএসসি ক্লাসের ছাত্রকে, বিএসসি কোনটা? তার মানে ব্যাচেলর অফ সায়েন্স, ওই যে মানে তোমরা ইন্টারমিডিয়েটের পরেতে তোমরা কি 2 জন বিএসসি ক্লাসের ছাত্রকে পাশাপাশি না বসিয়ে, তাহলে বিএসসি ছাত্রটি পাশাপাশি বসবে না, না বসিয়ে 14 জন আইএসসি ক্লাসের, আইএসসি ইন্টারমিডিয়েট অফ সায়েন্স, মানে তোমরা 2 জন বিএসসি ক্লাসের ছাত্রকে পাশাপাশি না বসিয়ে 14 জন আইএসসি ক্লাসের ও 10 জন বিএসসি ক্লাসের ছাত্রকে কত রকমে একই লাইনে সাজানো যায় তা নির্ণয় করো। কত রকমে একই লাইনে সাজানো যায় তা নির্ণয় করো। এখন আমরা গোল টেবিলে না লাইনে, তাহলে কথাটা খেয়াল করো, এখানে আইএসসি ছাত্র কতজন? 14 জন। বিএসসি ছাত্র কতজন? 10 জন, মোট 24 জন। যদি কোনো রকম শর্ত না থাকতো, 24 জন ছাত্র একই লাইনে বসতে পারে 24 ফ্যাক্টরিয়াল। কিন্তু প্রশ্ন তো তা বলছে না, প্রশ্ন কি বলছে? বিএসসি ক্লাসের ছাত্রকে পাশাপাশি না বসিয়ে, এখন বলো তো তাহলে আগে কারা বসবে? আগে কি বিএসসি বসবে না আইএসসি বসবে? বলো তো। দেখো, যদি আমরা 10 জন বিএসসি, কজন আছে? 10 জন, 10 জন বিএসসি যদি বসায়, ধরো 1 2 3 4 5 6 7 8 9 10, 10 জন বিএসসি ছাত্র। ব্যাপারটা খেয়াল করে দেখো, তাহলে 10 জন বিএসসি ছাত্রকে যদি আগে বসায়, তাহলে মাঝখানে 9টা ফাঁকা স্থান না? 1 2 3 4 5 6 7 8 9। তো এই 9টা স্থানের মধ্যে কি আমি 14 জনকে বসাইতে পারবো? 14 জন আইএসসি কি বসাইতে পারবো? পারবো না। পারবো? তা পারবো না। হ্যাঁ, আরো 2টা স্থান আছে, সামনে একটা আছে, সামনে আরেকটা আছে, তার মানে 11টা স্থানে কি আমি 14 জন আইএসসি বসাইতে পারবো?
পারবো না। তার মানে আগে আইএসসি বসবে, তাহলে বিএসসি আগে বসবে না। কে বসবে আগে? আইএসসি। খেয়াল করো, এটা আলোচনাটা দেখো, একটু আলোচনাটা দেখো, লেখার দরকার নাই। তো লেখো, দেখো আলোচনা, 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 অঙ্কের সাথে বাংলা ফ্রি। দেখো খেয়াল করো, বলছে এখানে আইএসসি ক্লাসের ছাত্র, দেখা যায় এটা লাল কালার দেওয়া আছে, এই দেখো এটা আইএসসি। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, 14 জন আইএসসি ক্লাসের ছাত্র একই লাইনে বসতে পারবে, 14 ফ্যাক্টরিয়াল ভাবে বসলো। 14 জন আইএসসি ক্লাসের ছাত্র কত পাবে? 14 ফ্যাক্টরিয়াল পাবে। এখন 14 জন আইএসসি ক্লাসের ছাত্র বসার পরে মাঝখানে 13টা ফাঁকা স্থান আছে না? ওই 13টা ফাঁকা স্থানের মধ্যে কারা বসবো? বিএসসি গুলা বসবো। দেখো কালো কালার দিয়ে আমি বিএসসি গুলা দিছি, তাহলে 13টা ফাঁকা স্থানের মধ্যে আমরা বিএসসি বসবো। বিএসসি ছাত্র কতজন? 10 জন। ধরো আমি 13 জন ফাঁকার মধ্যে আমি বিএসসি বসাইলাম। বসানোর পরে এই বিএসসি স্টুডেন্টটা ধরো যেভাবে তুমি বসাও, স্থান হইলো 13টা, মাঝখানে ফাঁকা স্থান কটা? 13টা। তাহলে বিএসসি ছাত্র কয়জন? 10 জন। তুমি যেভাবে বসো 3টা স্থান খালি থাকবো, 3টা স্থান খালি থাকবে। এই যে ধরো একটা স্থান খালি আছে, তো 2টা আইএসসি পাশাপাশি হয়েছে, কোনো সমস্যা নাই। 2টা বিএসসি হইতে পারবো না। দেখো এখানে 2টা আইএসসি পাশাপাশি হয়েছে, কোনো সমস্যা নাই। এইখানে 2টা আইএসসি ছাত্র পাশাপাশি হয়েছে, কোনো সমস্যা নাই। তাহলে বিএসসি তো 14 জন, বসার পর মাঝখানে ফাঁকা স্থান কটা? 13টা। এই 13টার মধ্যে 10 জন যদি বসাই, তাহলে মাঝখানে 3টা ফাঁকা স্থান থাকবে। এখন বসানোর পরে দেখো এইখানে একজন বিএসসি ছাত্র কইতেছে, স্যার আমি আর সাথে বইতাম না, এই পিছিয়ে বলবানের সাথে আমি বইতাম না। বিএসসি তো তোমাদের হচ্ছে সিনিয়র, বিএসসি স্টুডেন্ট তোমার হচ্ছে সিনিয়র না, ওরা সিনিয়র। ওরা কইতেছে স্যার আমি ওদের সাথে বইতাম না, এই 2 পিটি পোলাবানের সাথে বসতাম না, তা আমার আলাদা করে দেন। তাহলে এই বিএসসি স্টুডেন্টটাকে দেখো, এই বিএসসি স্টুডেন্টটাকে আমি সামনে নিয়ে পড়লাম। ধরো আমি এই বিএসসি স্টুডেন্টটাকে সামনে নিয়ে এলাম, তাহলে একটা অপশন বাড়ছে বিএসসির জন্য। যেইটা করলা সাথে সাথে আরেকজন বিএসসি করতেছে, স্যার আমি এর সাথে বইতাম না, আমি এদের সাথে বসবো না। তাহলে আমার সামনে লয়ে দেন গে, আমি হ্যাঁ কি করছো? তাহলে ও সামনে এসে বসছে, এসে বসছে। দেখো তার মানে কি দাঁড়াইলো? দেখো তার মানে দাঁড়াইলো এখানে বিএসসির মাঝখানে 13টা ফাঁকা স্থান ছিল। শোনো কথাটা, এখানে আইএসসি গুলো বসার পরে মাঝখানে 13টা ফাঁকা স্থান ছিল, আবার সর্ববামে একটা স্থান আছে, সর্বডানে আরেকটা স্থান আছে। তাহলে কয়টা স্থান? 2টা। তার মানে বিএসসিদের বসার অপশন হলো 2টা, তার মানে 15টা। এই 15টার মধ্যে তারা 10 জন বসবে, 15p10 পাবে। বুঝতে পারছি? আচ্ছা এখন আমরা গুছাই লিখি। তাহলে আগে কারা বসবে? আগে এগুলা বসবে। তাহলে আইএসসি গুলা বসাই। তাহলে 14 জন আইএসসি ক্লাসের ছাত্রকে, 14 জন আইএসসি ক্লাসের ছাত্রকে কোনো বইয়ে তালিব বর্ষ দিছে ক্লাস বানান, কোনো বইয়ে দন্তাস্ব দিছে। 14 জন আইএসসি ক্লাসের ছাত্রকে সাজানো যায়, মানে একই লাইনে 14 জন আইএসসি ক্লাসের ছাত্রকে একই লাইনে আমরা সাজাইতেছি। কত ভাবে? 14 ফ্যাক্টরিয়াল ভাবে সাজাইলাম। 14 জন বসানোর পরে মাঝখানে ফাঁকা স্থান কয়টা? 13টা। সর্ববামে একটা, সর্বডানে একটা, তাহলে 15টা না? তাহলে লেখা কথাটা, 14 জন আইএসসি ক্লাসের ছাত্রকে মাঝখানে 13টি শূন্যস্থান, আইএসসি ছাত্রের মাঝখানে 14 জন আইএসসি ছাত্রের মাঝখানে ফাঁকা স্থান কয়টা? 13টা। ধরো মনে করো এনে একটা বিন্দু, এনে একটা বিন্দু, এনে একটা বিন্দু, 3টা বিন্দু, তাহলে মাঝখানে ফাঁকা স্থান কয়টা? 2টা। ঠিক 14 জন যদি বসে মাঝখানে ফাঁকা স্থান কয়টা? 13টা। এই কথাটা বলছি, 14 জন আইএসসি ক্লাসের ছাত্রের মাঝখানে 13টি শূন্যস্থান এবং দুই প্রান্তে 2টি শূন্যস্থান থাকে। মাঝখানে 13টা শূন্যস্থান এবং দুই প্রান্তে 2টা শূন্যস্থান থাকে। তো মোট শূন্যস্থান কয়টা? 15টা। 15টার মধ্যে কারা বসবে? বিএসসি বসবে। বিএসসি কতজন? 10 জন। তাহলে
15টি শূন্যস্থান, 15টি শূন্যস্থান 10 জন ছাত্র দ্বারা পূরণ করা যায় 15p10 ভাবে। 15টি শূন্যস্থান 10 জন ছাত্র দ্বারা পূরণ করা যায়, 10 জন ছাত্র দ্বারা পূরণ করা যায় 15p10 ভাবে। তাহলে আইসির জন্য হলো 4 ফ্যাক্টোরিয়াল আর বিএসসির জন্য হলো গিয়ে 15p10। তো দুইটা ভিন্ন ভিন্ন কাজ, একসাথে করলে গুণ করতে হবে, গণনার গুণনবিধি। সুতরাং নির্ণয় বিন্যাস, সুতরাং নির্ণয় বিন্যাস 14 ফ্যাক্টোরিয়াল ইন্টু 15p10 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, এটা একটা অনেক বড় রেজাল্ট হয়ে যাবো গা, এটা একটা অনেক বড় রেজাল্ট হয়ে যাবো গা, তাই এটা এমনি রাখলাম। ঠিক আছে, আমরা আরেকটা অঙ্ক করি। হ্যাঁ দেখো, অক্ষর কেতাব স্যারের বইয়ের এক্সাম্পল 2 এর যে, হ্যাঁ ভালো একটা অঙ্ক, ভালো একটা অঙ্ক, খুব সুন্দর একটা অঙ্ক। ম্যাথামেটিক্স, ম্যাথামেটিক্সে আমরা আগে অঙ্ক করছি, স্বরবর্ণগুলো একসাথে রেখে টোটাল সাধারণ বিন্যাস, স্বরবর্ণগুলো একত্রে রেখে স্বরবর্ণগুলো আলাদা রেখে। এখন কি বলছে, ম্যাথামেটিক্স শব্দটির বর্ণগুলো হতে স্বরবর্ণগুলোর ক্রম পরিবর্তন না করে, নতুন একটা শব্দ হয়েছে কি, ক্রম পরিবর্তন না করে কত রকমের সাজানো যায় তা নির্ণয় করো। ক্রম পরিবর্তন মানে কি, ক্রম পরিবর্তন মানে কি? দেখো আগে দেখে স্বরবর্ণ কয়টা ম্যাথামেটিক্সে, তাহলে এ একটা স্বরবর্ণ, তাহলে ই আর একটা স্বরবর্ণ, আর এ একটা স্বরবর্ণ, আবার আই আর একটা স্বরবর্ণ, তার মানে 4টা স্বরবর্ণ আছে। স্বরবর্ণগুলো কি কি, এ ই এ আই। ক্রম পরিবর্তন মানে হলো, মনে করো ই সবার শেষে আছে না, ই সবার শেষেই থাকবে, এই ই কখনো এই এর ওভারটেক করে সামনে আসতে পারবে না। বুঝতে পারছি? তার মানে ক্রম পরিবর্তন করে, যে পরে আসছে সে পরেই থাকবে। ধরো যে এই এ, এই ই ওভারটেক করে এখানে আসতে পারবে না, বা এই এর ওভারটেক করে সামনে আসতে পারবে না। আচ্ছা আমরা একটু দেখাই, এক্সাম্পল একটু দেখাই, তো ক্লিয়ার বুঝবা। তাই কি আমরা ম্যাথামেটিক্স দেখি, তোমার লেখা দরকার না, আগে বুঝো। তাহলে নতুন টপিক আলোচনাটা ভালো বুঝো, ক্রম পরিবর্তন। আগামী ক্লাস আমরা ক্রম পরিবর্তন নিয়ে অঙ্ক করবো। তাহলে দেখো, ম্যাথামেটিক্স, MATHEMATICS, ম্যাথামেটিক্স। দেখো এখানে স্বরবর্ণ হইল এ, এখানে স্বরবর্ণ হইল এ ই এ আই, এই 4টা স্বরবর্ণ। তাহলে স্বরবর্ণ দেখো, খেয়াল করো, ম্যাথামেটিক্সের স্বরবর্ণ 2 আছে, এটা 2 নম্বর অবস্থান, 3 4 5 এটা 5 নম্বর অবস্থান, এটা 7 নম্বর অবস্থান, এ আছে 7-এ, আই আছে কত 9-এ। তার মানে স্বরবর্ণগুলা এ ই এ আই, এ ই এ আই, এই ধারাটা ঠিক থাকবে। 2 5 7 9-এ থাকবে এমন কোনো কথা না। তাহলে এই যে এটা, এই যে এটা 2 আছে, এই একে আসতে পারবে, কোনো সমস্যা নেই, সে একে আসতে পারবে। তাহলে এই ই কোনোদিন একে আসতে পারবো না, এই ই বড় জোর 2 আসতে পারবে। এই এ যদি একে যায়, মানে পিছন থেকে কেউ সামনে আগাইতে পারবে না, মোট কথা হলো এটা, পিছন থেকে কেউ সামনে আগাইতে পারবে না। তাহলে এ ই এ আই এমনি থাকবে। ঠিক আছে, এই এটা প্রথমে গেছে, কোনো সমস্যা নেই। হ্যাঁ ই 5 থেকে তোমার 2 আসতে পারে, কোনো সমস্যা নাই, ই যদি এখানে এসে পড়ে তাতেও কোনো সমস্যা নাই। তাহলে এ ই এ আই, ঠিক আছে। আবার মনে করো এর মাঝখানে আসছে এ ই এ আই, আবার শেষের দিক দিয়ে গেছে এ ই এ আই। ক্রম পরিবর্তন জিনিসটা বুঝছো? মানে পিছন থেকে কেউ সামনে আসতে পারবে না, পিছন থেকে কেউ সামনে আসতে পারবে না। ওই যে ব্যাংকে আমরা টাকা পয়সা দিই, লাইন ধরে না, পিছনের লোকটা কি 5 জনের থেকে সামনে এসে পাবো? তুমি দিবা? তুমি তো দিবা না। আমি ভাই লাইন ধরে দাঁড়া রয়েছি, আপনি ধরে পিছন থেকে আপনি সামনে এসেন গেলি, আর তুমি তো না করবো, না করবো না। ঠিক আছে, তাহলে মানে শোনো, তাহলে যখন যদি বলে ক্রম পরিবর্তন করে, তাহলে এই 4টা বর্ণকে, এখানে স্বরবর্ণ কয়টা, এই 4টা বর্ণ একসাথে থাকবে এমন কোনো কথা না।
এই চারটা বর্ণ আলাদা আলাদা থাকতে পারে। সেই ক্ষেত্রে চারটা বর্ণকে তুমি একই বর্ণ ধরবা, একটা না, একই জাতীয় ধরে নিবা। মনে করো ম্যাথামেটিক্সে সব দিয়ে, স্বরবর্ণ সব দিয়ে, বা ম্যাথামেটিক্সে মনে করো সবগুলা ই, ক্রম পরিবর্তনের বেলা কি করতে হয়, বা মনে করো সবগুলা আই, বা মনে করো সবগুলা আই, সবগুলাকে একই জাতীয় ধরে নিবা। যেমন দেখো সবগুলা এ, তাহলে একটা এ, দুইটা এ, তিনটা এ, চারটা এ। অথবা সবগুলা ই ধরে নিলাম, একটা ই, দুইটা ই, তিনটা ই, চারটা ই। সবগুলোর তুমি এ ধরো, সবগুলোর তুমি ই ধরো, বা সবগুলোর তুমি আই ধরো। একটা আই, দুইটা আই, তিনটা আই, চারটা আই। ক্রম পরিবর্তনের বেলা কি করতে হয়, সবগুলার একই জাতীয় ধরে নিতে হয়, সবগুলার একই জাতীয় ধরে নিতে হয়। তাহলে করি, তাহলে আগে পরিচয় দিই। ম্যাথামেটিক্সে মোট বর্ণ কয়টা, স্বরবর্ণ কয়টা, ব্যঞ্জন বর্ণ কয়টা। তাহলে ম্যাথামেটিক্স শব্দটিতে মোট বর্ণ 11টি। ম্যাথামেটিক্স শব্দটিতে মোট বর্ণ 11টি, ঠিক আছে, যার মধ্যে 4টি স্বরবর্ণ ও 7টি ব্যঞ্জনবর্ণ আছে। যার মধ্যে স্বরবর্ণ 4টি ও ব্যঞ্জনবর্ণ 7টি। স্বরবর্ণ 4টি ও ব্যঞ্জনবর্ণ 7টি। এখন আসি, এই যে ব্যঞ্জনবর্ণ 7টা, ওই 7টা ব্যঞ্জনবর্ণের মধ্যে কি কোনো বর্ণ একাধিকবার আছে? আছে। কে আছে? এম আছে। আর কে আছে? টি আছে। এম আর টি দুইবার করে না, এটা লিখে। তাহলে 7টি ব্যঞ্জনবর্ণের মধ্যে, 7টি ব্যঞ্জনবর্ণের মধ্যে 2টি এম, 2টি টি এবং বাকিগুলো ভিন্ন ভিন্ন। 7টি ব্যঞ্জনবর্ণের মধ্যে 2টি এম, 2টি টি এবং বাকিগুলো কি ভিন্ন ভিন্ন। আবার আসি, ক্রম পরিবর্তন না করায় সবগুলা কি একই জাতীয় বর্ণ না? সবগুলা কি? তাহলে স্বরবর্ণ 4টাকে তোমরা একই জাতীয় বর্ণ ধরে নেবা। তাহলে আমরা 4 ফ্যাক্টরিয়াল দ্বারা কি করতে হইব, ভাগ করতে হবে একই জাতীয় হইলে, ঠিক আছে। তাহলে 4 ফ্যাক্টরিয়াল দ্বারা কি করতে হইব, ভাগ করতে হইব। আচ্ছা, আমি একটু লেখার জন্য একটু বোঝাই দিই পাতার উল্টায়। তাহলে কথাটা, ক্রম পরিবর্তন না করা, এটা লিখতে হবে পরীক্ষা হলে এমন কোনো কথা না, না লেখলেও চলবে, না লেখলেও চলবে। ক্রম পরিবর্তন না করায় 4টা স্বরবর্ণ আগে ও পরে আসতে পারে না। তুমি এটা তোমার খাতার মধ্যে লেখা রাখো, তুমি তোমার রাফ খাতায় লেখা রাখো, তোমার নোট খাতায় লেখা রাখো, বোর্ড পরীক্ষার খাতাতে লেখার দরকার নেই, বোর্ড পরীক্ষাতে লেখার দরকার নেই। ক্রম পরিবর্তন না করায় 4টা স্বরবর্ণ কি কি, এ, ই, এ, আই, 4টা স্বরবর্ণ আগে ও পরে আসতে পারে না। এই ক্ষেত্রে 4টা স্বরবর্ণ একই জাতীয় বর্ণ, এক বর্ণ না। এক বর্ণ হলে 4টা বর্ণ যদি একসাথে থাকতে হয়, তাই 4টা স্বরবর্ণ এক জাতীয় বর্ণের ন্যায় আচরণ করে বা এক জাতীয় বর্ণের ন্যায় অবস্থান করে। এখন তুমি যদি পরীক্ষা হলে এই লাইনটা না লেখো, কোনো সমস্যা নাই। তুমি যদি এই লাইনটা পরীক্ষা হলে না লেখো, তাতেও সমস্যা নাই, এটা জাস্ট বোঝার জন্য, ঠিক আছে। আমি লিখে দিছি এই কারণে তোমার খাতার থাকবে, তুমি যখন 3 মাস 6 মাস পর যখন খাতাটা দেখবা তখন তো বুঝবো না কেন আমরা 4 ফ্যাক্টরিয়াল দ্বারা ভাগ করছি। তাহলে কথাটা, সুতরাং স্বরবর্ণগুলোর ক্রম পরিবর্তন না করে সাজানো যায়, স্বরবর্ণগুলোর ক্রম পরিবর্তন না করে সাজানো যায়, ক্রম পরিবর্তন না করে সাজানো যায়। তো মোট বর্ণ কয়টা, 11টা। তাহলে মোট বর্ণ কয়টা, 11টা। তাহলে 11 ফ্যাক্টরিয়াল, ম্যাথামেটিক্স 11টা ফ্যাক্টরিয়াল আছে। স্বরবর্ণ কয়টা, 4টা। 4টাকে তুমি এক জাতীয় বর্ণ ধরে নিচ্ছ, তো 4 ফ্যাক্টরিয়াল। তাহলে এম আছে 2বার, তাহলে 2 ফ্যাক্টরিয়াল। এম আছে 2বার, 2 ফ্যাক্টরিয়াল। টি আছে 2বার, তাহলে 2 ফ্যাক্টরিয়াল। তাহলে 11 ফ্যাক্টরিয়াল বাই 4 ফ্যাক্টরিয়াল ইন্টু 2 ফ্যাক্টরিয়াল ইন্টু 2 ফ্যাক্টরিয়াল, ক্যালকুলেশন করলে কত, তাহলে 415,800। তার মানে ক্রম পরিবর্তন না করে ম্যাথামেটিক্স শব্দটাকে এতবার সাজানো যায়, ঠিক আছে। আচ্ছা, এই টাইপের কয়টা অঙ্ক কাজ দিয়ে দিই, আগামী ক্লাসে আমরা ক্রম পরিবর্তন অঙ্ক নিয়ে আলোচনা করব, ঠিক আছে। নেক্সট খেয়াল করো, দলগত কাজ, এটি ক্রম পরিবর্তন না করে অঙ্কগুলো করবা, ঠিক আছে।
আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল। ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।